স্বাগত জানাচ্ছি খাতুন হাউস থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। জঙ্গি অর্থায়নে ইসলামী ব্যাংকগুলো যাতে লেনদেনের মাধ্যমে না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। কোনো নির্দিষ্ট মতাদর্শে আবদ্ধ না থেকে সমাজের কল্যাণে ব্যাংকিং সেবা দেওয়ার পরামর্শ দেন তারা। আজ আমরা আলোচনা করব জঙ্গি অর্থায়নে ব্যাংকিং খাত নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল ব্যুরো অফ ইসলামিক রিসার্চের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম এবং ইসলামী ব্যাংকের পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন। জনাব সৈয়দ আহসানুল আলম এবং জনাব আব্দুল মতিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জনাব আলম, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাচ্ছি যে একটা প্রায় অভিযোগ হচ্ছে যে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে, আমি নির্দিষ্ট একটা ব্যাংক বলছি না, যে ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং করছে বাংলাদেশে, তাদের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে একটা অভিযোগ আছে এবং বিভিন্ন সময় এর নজরদারিও বেড়েছে সরকারের। এই অভিযোগটাকে আপনি কীভাবে দেখেন? কেন আসছে এই অভিযোগ? দেখেন, আপনি ইসলামী ব্যাংকগুলো বিরুদ্ধে এই ধরনের যদি কোনো ঢালাও কথা বলা হয়, আমার মনে হয় দ্যাট ইজ নট ফেয়ার, যে এদের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে। আমি মনে করি সরকার বিরোধী বা অ্যান্টি স্টেট বা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী বা ফাইন্যান্সিয়াল ক্রাইম কম বেশি অনেক ব্যাংকের মাধ্যমে হতে পারে, হচ্ছে। সেই জন্যই KYC তা শুধু ইসলামী ব্যাংকগুলোর জন্য করা হয়নি, সবার জন্য করা হয়েছে। আর এখন KYC ফর পেমেন্টস অলসো এনফোর্স করা হয়েছে। তো আমি যেটা বলতে চাই, যেটার থেকে আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের একটি পারসেপশন সত্যি সমাজে সর্বস্তরে, আপনি যে প্রশ্নটা করেছেন, সমাজের সর্বস্তরে এটা বিরাজমান। সমাজের সর্বস্তরে এটা বিরাজমান, কারণ আমরা কি কেউ অস্বীকার করতে পারবো যে বিগত সরকারগুলোর সময় আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিদের ব্যাংকিং তো কোনো না কোনো দিয়ে হয়েছে। আমি কিন্তু আই এম নট পয়েন্টিং মাই ফিঙ্গার্স টু এনিবডি। বিগত সরকারগুলোর সময় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিগুলোর ফাইন্যান্সিং কোনো না কোনো অর্থায়ন তো কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে হয়েছে। তো এখন এই অন্যায়ভাবে বা সঙ্গতভাবেই হয়তো পয়েন্টসগুলো আসতেছে ইসলামী ব্যাংকিংয়ের উপরে। বাট আই থিঙ্ক ঢালাওভাবে কোনো কথা না বলে আমরা স্পেসিফিক্যালি দেখছি, নজরদারির মধ্যে নিয়েছি যেন এই ধরনের জিনিস জিরো টলারেন্সে চলে যায়, এবং এ ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আব্দুল মতিন, আপনার কাছে জানতে চাচ্ছি, ইসলামী ব্যাংকের একজন পরিচালক হিসেবে আপনার কাছে আমি সরাসরি জানতে চাই, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগগুলো এসছে অনেক সময়, আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন এবং আপনাদের নিজস্ব ইন্টারনাল কি অডিটিং ব্যবস্থা আছে যার মাধ্যমে এগুলো আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে আমি বিজয়ের মাস, আমি মহান বিজয় দিবসের, বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। বিনম্র শ্রদ্ধা জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধুকে এবং সেই 30 লক্ষ শহীদদের, যাদের কারণে আজকে আমরা এখানে বসে মুক্তভাবে আলোচনা করতে পারছি। ইসলামী ব্যাংক বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, অথবা আপনি বলেছেন যে ইসলামিক শরিয়া মোতাবেক যে সমস্ত ব্যাংক সেক্টর কাজ করে তারা জঙ্গি অর্থায়নের সাথে সম্পৃক্ত, এই ধরনের অভিযোগ বাজারে আছে বলছে, অনেকেই বলছেন আছে। আমি অস্বীকার করছি না, আমি ইসলামী ব্যাংকের পরিচালক হিসাবে অস্বীকার করব না। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, ইসলামী ব্যাংক এবং প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় ব্যাংক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ব্যাংকটা বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিকৃতি। সেই হিসাবে মানে আমাদের দায়বদ্ধতা বা আমাদের দিকে নজরটা অনেক বেশি, অবশ্যই। হ্যাঁ, তো সেই কারণে আমি ইসলামী ব্যাংক সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিতে চাই। জি, আমরা কোথায় পথ হারিয়েছি। ইসলামী ব্যাংকের যাত্রা শুরু অনেকেই মনে করেন 1983 সালে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ক্রেডিটটা সবসময় হাইজ্যাক করার চেষ্টা করি। ইসলামী ব্যাংকের যাত্রা শুরু কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে 1974 সালে। আচ্ছা, ওআইসি সম্মেলনে একটি সিদ্ধান্ত গৃহীত হয়, প্রত্যেকটা মুসলিম দেশ তারা একটা ইসলামিক
ব্যাংকিং সিস্টেম চালু করবে। আচ্ছা, তারা ধারাবাহিকতায় 1974 সালেরই 14ই আগস্ট 26টি মুসলিম দেশের সমন্বয়ে একটি ওআইসি সম্মেলন, ওআইসি অর্থমন্ত্রীদের একটি সম্মেলন হয় জেদ্দায়। সেই সময় কিন্তু সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। আচ্ছা, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশক্রমে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব সেই ওআইসি সম্মেলনে, যে অর্থমন্ত্রীদের যে সম্মেলন হয় সেখানে যোগদান করেন এবং সেই সময় আরো যোগদান করেন মিশরে আমাদের যে রাষ্ট্রদূত ছিলেন কফিলউদ্দিন সাহেব তিনি, এবং বর্তমানের যে অর্থমন্ত্রী আছেন আবুল মাল মুহিত, উনি তখন ওয়াশিংটন ইকোনমিক মিনিস্টার ছিলেন। আচ্ছা, তিনি সেখানে যোগদান করেন। যদিও সৌদি আরব আমাদের স্বীকৃতি দেয় নাই, সে কারণে ভিন্ন রাষ্ট্র হয়ে ওনাদেরকে সেখানে যেতে হয় এবং সেইখানে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের দেশ স্বাক্ষর করে। তারপরে আসলে ইসলামী ব্যাংকিং যাত্রা শুরু হয়। তারপরে ধন্যবাদ জানাব মতিন। আমাদের সময় ছোট্ট একটি বিরতি যাওয়ার, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। আমরা ফিরছি আবার আলোচনা। জানাব মতিন, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই ইসলামী ব্যাংকের ব্যাপারে। যে আমরা সবসময় জেনে এসেছি যে ইসলামী ব্যাংকে চাকরি পেতে হলে একটি বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাসী না হলে সেখানে চাকরি হয় না। একজন ইসলামী ব্যাংকের পরিচালক হিসাবে এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? আমি এই ব্যাপারে দ্বিমত করার কোনো অবকাশই দেখছি না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই ব্যাংক যেহেতু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 83 সালে, এর পরবর্তীতে আমাদের প্রফেসর আহসানুল সাহেব বলেছেন যে মাঝে মধ্যে আমরা পথ হারিয়েছি, স্বাধীনতার পক্ষে সত্যি ক্ষমতায় ছিল না। সেই কারণে সেই সময় যখন এই ব্যাংকটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তখন তাদের পরিচালনা পর্ষদে বা তাদের যারা এই অর্গানাইজেশনের দায়িত্বে ছিল তারা তাদের নিজস্ব মতাদর্শের লোকদেরকেই তখন এটা একটা ভয়ানক অন্যায় এই অর্থে যে বাংলাদেশের সংবিধান বিরোধী। বাংলাদেশ সংবিধান বলা হচ্ছে এক চাকরির ক্ষেত্রে এখানে নারী পুরুষ দল জনমত রেস কোনো কিছু কনসিডার করা যাবে না এবং সাধারণ এইচআর প্র্যাকটিসের চরম বিরোধিতা এই সিদ্ধান্ত যদি এটা হয়ে থাকে এবং এর 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 রিড্রেসের জন্য কি নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে? আচ্ছা, এটা তো আমি একমত যে এক নম্বর যে এইখানে একটি পক্ষের লোক এতদিন যাবৎ তাদের সুবিধা দেওয়া হয়েছে। আমরা নতুন পর্ষদ যখন দায়িত্ব নিয়েছি আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা শুরু করেছি। যেমন আমাদের আগের সিদ্ধান্ত হয়েছিল লোক ভর্তির ব্যাপারে, আমরা পরিচালনা পর্ষদ বলেছি এইচআর পলিসি যদি ঠিক করা না হয় তাহলে আমরা লোক ভর্তি আপাতত বন্ধ রাখছি। আচ্ছা, এবং সেই নির্দেশনা আমরা দিয়েছি। আমরা এই ক্ষেত্রে সম্পূর্ণ জিরো টলারেন্স, কারণ আমাদের যে কনস্টিটিউশন, নাগরিক হিসাবে আমার সবাইকে সমান চোখে দেখতে হবে। এবং তখন কি আপনি এটা করবেন না তো যে যে বিশেষ রাজনৈতিক দলের সদস্য আবেদন চাকরি পেয়েছে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, সেই ব্যবস্থা হবে না তো নাকি তাদের জন্য? আমাদের কথা হচ্ছে যে যে বাংলাদেশের নাগরিক, যে বাংলাদেশের এক্সিস্টেন্সে বিশ্বাস করে এবং স্বাধীনতার সপক্ষের শক্তি, তাদেরকেই আমরা সুযোগ দিব। কিন্তু কেউ যদি বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস না করে, তাই এটা আপনি ডিফাইন করবেন কিভাবে? অনেকে আছে দেখেন যারা বাংলাদেশে থাকে। আমি বলছি একটি অন্যায়কে যদি আমরা এতদিন যেটা অন্যায় বলছি সেই অন্যায়কে ন্যায় পথে আনতে গেলে আরেকটা অন্যায় যেন না হয়, আমরা সেটাই অ্যাড্রেস করব। আমরা সেটা আগেই বলছি যে বাংলাদেশের সকল নাগরিক কিন্তু সকল সুযোগ সুবিধা, কে কোন রাজনীতি করে সেটা আমাদের দরকার না। আমার ব্যাংক চালানোর জন্য যার দক্ষ কর্মী দরকার সেই দক্ষ কর্মী আমরা নিব। ধন্যবাদ জনাব মতিন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহসানুল আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকের ব্যাপারে আরেকটি অভিযোগ, শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে যে সাম্প্রতিক সময়ে বিআইবিএম এর একটি সেমিনার হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে যারা কাজ করছেন তারা ইসলামিক শরিয়ত মতে চলছেন না। এখানে সুদের হারে কথা বলা হচ্ছে, আমানতের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মনে হয়? প্রিয়ঙ্কর, আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন যে আই এম রিয়েলি টেম্পটেড। তো আমি আপনাকে প্রথম বলতে চাই, আপনাদের এই লক্ষ কোটি দর্শকের সুবিধার্থে যে এই যে আপনি ইসলামিক টেররিস্ট ফাইন্যান্সিং এসব কথাগুলো বলছেন, এই টেররিস্ট ফাইন্যান্সিং এর কোনো কিন্তু জাত ধর্ম নাই। এই আমি যেটা বলতে চাই, এই যে হলি আর্টিজানে এত বড় যে একটা কর্মযোগ্য হলো, প্রিয় অ্যাঙ্কর, আপনি কি মনে করেন
এটার পিছনে ফান্ডিং ছাড়া এত বড় একটি কাজ, একটি মিলাদ পড়াতেই এখন 1-2 লাখ টাকা লাগে। আচ্ছা, এখন এটার বিরুদ্ধে ফাইন্যান্সিং হয়েছে, দ্যাট ইজ এ ক্রাইম ফাইন্যান্সিং আমাদের হয়েছে না, ফাইন্যান্সিয়াল ক্রাইম। সো ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং ওটার পিছনে দেশি বিদেশি চক্রান্ত আছে। তাই টেরোরিস্ট ফাইন্যান্সিং অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইম শুধু যারা ইসলামিস্টদের বা ধর্মের দিকে আঙ্গুল দেয়, আমি তাদের সঙ্গে বলতে চাই ওইটা করবেন না, এটা মানুষের ক্ষতি হবে। তাই আমি মনে করি যে সমস্ত টেরোরিস্ট ফাইন্যান্সিং আমাদেরকে বন্ধ করতে হবে। এখন এই হলি আর্টিজানের যে সমস্ত আপনার ফাইন্যান্সিং যেভাবেই হয়ে থাকুক, ওগুলোকে সব ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংকের উইন্ডো বা অন্যান্য ইসলামী ব্যাংক করেছে? কোনোদিন নয়। থাকলে আমাকে চ্যালেঞ্জ দিয়ে ডাটা দেওয়া হোক। এখন আমি আপনার সঙ্গে যে প্রশ্নটা আপনি করছেন এবং খুব ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকে অতীতে যেখানে আপনার বিভিন্ন রকমের নিয়োগ হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। ভবিষ্যতে ইসলামী ব্যাংকে ইনশাল্লাহ নিয়োগ হবে একেবারেই প্রফেশনাল ওয়েতে একটি ব্যাংকে আপনার। হ্যাঁ, তবে ইসলামী ব্যাংকে যারা আসবেন তাদেরকে শরিয়া বুঝতে হবে। তাই এখানে আর রাজনীতি মাধ্যমে কোনো নিয়োগ হবে না ইনশাল্লাহ। আমরা যতদিন পরিচালনা পর্ষদে আছি এটাই আপনাকে জানাতে চাই। তবে একটি কথা না বললে বোধহয় বাংলাদেশের জনগণের উপরে এই অন্যায় করা হবে। ইসলামী ব্যাংকে 1,17,00,000 লোক তাদের টাকা রেখেছে। ইসলামী ব্যাংক থেকে আমাদের 10 লাখ লোক বিনিয়োগ নিয়েছে। আমরা 10 লাখ ক্ষুদ্র নারী, মানে আমাদের এই আরডিএস পল্লী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আমরা 10 লাখ মানুষকে মেম্বার করেছি, 5 লাখকে টাকা দিয়েছি। আমরা বাকি 5 লক্ষ টাকা দেব। এখন আপনার সঙ্গে সরাসরি বলতে চাই, এই ব্যাংকে যেই কারণে যেভাবে চাকরি নেয়, আমি এখানে এসে বুঝতে পেরেছি যে আমার ইসলামী ব্যাংকের 14,000 এই অফিসার, এদের মধ্যে মোটা দাগে 99% কোনো টেরোরিজম বা টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত নয়। তবে আপনার মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছি, ব্যাংকের শীর্ষ অবস্থানে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতার সময়, আমাদের সময় স্বাধীনতার সময় যারা এই জামাত শিবির এইসবের জায়গায় আপনার ক্যাডার ছিল, যারা ওই সময় কোনো বিশ্ববিদ্যালয়ের মনে করেন ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিল, ক্যাডার ছিল, সাধারণ সম্পাদক ছিল, প্রেসিডেন্ট ছিল, তাদের অ্যাক্টিভিটিসকে আমরা নজরদারির মধ্যে নিয়ে এসেছি এবং ওখানে আমরা শস্যে ভূত পাচ্ছি। আমরা এইগুলোর ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আমাদের সাথেই থাকবেন ফিরছি শিখি। স্বাগত একবার খাতুন থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ব্যাংকিং খাতে জঙ্গি অর্থায়ন নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম এবং ইসলামী ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। জনাব মতিন এবং জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মতিন, আপনি বিরতি যাওয়ার আগে একটা বিষয় আপনাকে বলছিলাম যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি প্রতিষ্ঠানের চাকরি পাবার ক্ষেত্রে যখন দেওয়া হয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন সেখানে বলা হয় যে বাংলাদেশের নাগরিক, সকল নাগরিক এই সুযোগ থাকবে। সেখানে একজন ব্যক্তি কোন রাজনৈতিক দলে বিশ্বাসী সেটা দেখা হবে না, একজন ব্যক্তির ধর্ম কি দেখা হবে না, একজন ব্যক্তির জেন্ডার, লিঙ্গ কি দেখা হবে না, একজন ব্যক্তির গায়ের রং কেমন দেখা হবে না, একজন ব্যক্তি কোন এলাকা থেকে আসছেন বাংলাদেশে সেটাও দেখা হবে না। সো এটা বেসিক একটি যে সংবিধানের দ্বারা মানুষের যে অধিকার সংরক্ষিত করা আছে, সেটা একটা ভায়োলেশন হচ্ছিল, আপনিও স্বীকার করছেন হচ্ছিল এটা। এবং আমি স্পেসিফিক যদি বলি যে ইসলামী ব্যাংকে শুধুমাত্র জামাত ইসলামের কর্মীরা এবং সাবেক এবং বর্তমান কর্মী ছাড়া কেউ কখনো চাকরি পায়নি। এই যে একটা বিশাল পরিবর্তন আনার চেষ্টা করছেন আপনি বলছেন, সেই পরিবর্তন আনতে যে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা কোনো, বা কোনো হচ্ছেন কিনা কোনো? দেখেন, যে ব্যাংকের বয়স 33 বছরের উপরে, যার শাখা 214টি এবং 314টি, ধন্যবাদ, এবং যার আমানত 75,000 কোটি টাকার উপরে, 1,17,00,000 গ্রাহক, হঠাৎ করে কোনো পরিবর্তনটা আপনার চোখেও পড়বে না, করার সম্ভবও না। রাইট। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি জানি যে কোনো একটা জায়গায় কোনো একটা যুদ্ধে জয় করতে হবে, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, অবলোকন করতে হবে, পরিকল্পনা করতে হবে, তারপরে আগাতে হবে। আমি সেই ধারণায় বিশ্বাস করে আমরা কাজ করছি। এখন হঠাৎ করে যদি আমি একটা পরিবর্তন আনার চেষ্টা করি, তাহলে এই ব্যাংকের যেই পরিমাণ গ্রাহক, যেই পরিমাণ আমানত, তাহলে এটা, এবং যারা আমানত এখানে রেখেছেন তারা হচ্ছে অধিকাংশ হচ্ছে যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। স্বাভাবিক। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে যদি একটা ধাক্কা পড়ে,
তাহলে সেই ধাক্কাটা সইবার মতো ক্ষমতা আমাদের আছে কি না চেষ্টা করতে হবে। সুতরাং আমাদেরকে দুই দিকে ব্যালেন্স করেই কাজটা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জটা আমরা এখন সম্মুখীন হচ্ছি। আমরা এতদিন অবলোকন করেছি, আমি বলি এটাকে আমরা বলি ড্রিল, ডি মানি ডিটেকশন, আর মানি রিকগনিশন, আই মানি আইডেন্টিফিকেশন, এল মানি লোকেশন। যখন আমরা এটা, এই যে উনি বললেন যে আমরা পর্যবেক্ষণ করছি, আমরা যে পর্ষদে বসছি বা আলোচনা করছি, কিন্তু এই সমস্ত জিনিস যে আমাদের নজরের বাইরে আছে, এটা কেউ যদি মনে করে থাকেন তাহলে হয়তো বোকার স্বর্গে বাস করবে। আপনার মাধ্যমে আমি এই মেসেজটা দিতে পারি। কিন্তু যারা এই আমানত এখানে রেখেছেন তারা কিন্তু সবাই সেই মতাদর্শের না। এখানে কিন্তু নিশ্চয়ই নয়, এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই আমানত কিন্তু এখানে আছে। সুতরাং কারো আমানত নষ্ট হোক আমাদের একটা ভুল সিদ্ধান্তর কারণে সেটা আমরা করতে দিব। ধন্যবাদ জনাব মতিন। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব আলম। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমি একটু অপারেশনাল কথা আসে, আমি ইসলামী ব্যাংকগুলোর কথা বলি। যে আমি যেটা বলছিলাম যে ইসলামী ব্যাংকগুলো শরিয়া মোতাবেক চলছেন না, অনেকেই বলছেন। যেমন অনেকেই একটা অভিযোগ করেছেন ইসলামী ব্যাংকগুলো কল মানি রেট থেকে 45% সুদে ঋণ নিয়েছে। এটাও বোধহয় ইসলামী ব্যাংকের ধারণার সাথে যায় না। আবার আমি যদি প্রশ্ন করি যে ব্যাংক যখন লোন দেয় কাউকে, বা যে ব্যাংকের ক্ষেত্রে যখন ইনভেস্টমেন্ট করে, তখন কিন্তু বলা হয়েছে যে ওই ব্যবসায় লাভ লোকসানের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে আসলে কীভাবে টাকাটা আসবে। কিন্তু সুদ কিন্তু আসলে দিতেই হয়, বা বলা হয় যে সুদের একটু ভিন্নভাবে সুদ নেওয়া হয়। এইটা আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও একজন ইসলামী ব্যাংকের ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার পুরা জাতিকে সামনাসামনি রেখেই বলতে চাই, আমি ইসলামী শরিয়ার বিশেষজ্ঞ না হলেও শরিয়া অনেককে চোখ খুলে দেখে দেখে শিখে আমি চোখ বন্ধ করে শরিয়া বুঝি। মোটা দাগে প্রিয়াঙ্ক আপনাকে বলি, শরিয়া ব্যাংকিং হচ্ছে টু ডু ব্যাংকিং ইন সাচ এ ওয়ে ফ্যাশন যেটাতে মানে আল্লাহ বাজার হবে না। মানে ইসলাম পারমিট করে এমনভাবে ব্যাংকিং করবেন, ইসলাম পারমিট করে না এমনভাবে ব্যাংকিং করবেন না। মোটা দাগে কি? মোটা দাগে হচ্ছে যে নন পারমিসেবল, আমরা কোনো কিছু বিনিয়োগ করতে নিতে পারি না। সেটা কি? আমরা 5 স্টার হোটেলে বার আছে বলে, আমরা নর্তকী নাচলে স্পা, আমরা মদ, আমরা বিয়ার, আমরা সিগারেট, আমরা এই ধরনের কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি না। এটা হলো ইসলামী ব্যাংকের বিনিয়োগ নীতি। এই ধরনের মানুষের সাথে ব্যাংকিং করতে পারে না, সেটা হচ্ছে ডিপোজিট নীতি। এবার আপনি এসছেন যে একদম সূক্ষ্ম বিষয়ে হচ্ছে প্রথম কথা, যে ব্যাংকে আমি একজন খাদেম, আমি সেই ব্যাংকের পক্ষে বলতে চাই ওই ধরনের কোনো ধরনের আমরা নি না, কল মানি আমরা নি না। ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ ইজ দি ব্যাংকার অফ ব্যাংকার্স। আমরা অন্যদেরকে এরকম টাকা দেই। বুঝতে পারছি? জি। তারপরে এখন সুদের কথা যখন আপনি আসলেন, এটাও একজন কি বলবো বিজনেস ব্যাংকিং ইনভেস্টমেন্টের ছাত্র হিসাবে আমি বলতে চাই, ইসলাম সুদের যে নাম রিবা হচ্ছে এক্সপ্লয়টেটরি টুল। আচ্ছা, এই ইসলাম সুদ হারাম করেছে, মানে এক্সপ্লয়টেশন হারাম করেছে। ইসলাম বিজনেসকে জায়েজ করেছে অবশ্যই। আচ্ছা, সুদ মানে হচ্ছে যেই মেকানিজমে পড়ে আপনি আস্তে আস্তে নাকটা ঢুকাইছেন সুদে, তারপরে আপনার পুরো জায়গা বাড়ি ঘর সব নিয়ে যাবে। সুদ মানে হচ্ছে আপনাকে ন্যাংটা করে দেওয়া হবে। সুদ মানে হচ্ছে টিন খুলে নিয়ে আসা হবে। সুদ মানে হচ্ছে আপনি ডিস্ট্রেসড হলো, আপনার সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হবে। আবার যারা মতে ইসলামী ব্যাংক এটা করে না। তবে আরেকটা বিষয় আপনাকে না বললেই হবে না, সময় একদম কম। আরেকটা বিষয় আপনাকে শেষ করে দিচ্ছি, যে আপনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ সূক্ষ্ম বিষয়ে বাংলাদেশের সব ইসলামী ব্যাংক একটি অভিন্ন শরিয়া কাউন্সিল না থাকার কারণে এটা নিজস্ব শরিয়া কাউন্সিলে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে। জনাব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে পরিচালনা পর্ষদ এখন কাজ করছে, তারা এই ব্যাংকের উপরে যেন আস্থা না হারায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।